নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই শীতের মৌসুম চলছে। এখন শীতকালীন ছাদ বাগানে একটা অন্যতম ফুল হচ্ছে ডালিয়া। সুন্দর সুন্দর ডালিয়া রানীরা আমার ছাদ বাগানকে বিকশিত ও আলোকিত করে রেখেছে। এদের পরিচর্যা আমি কি করে করেছি এবং এখনো করছি সেই সম্বন্ধে আপনাদের বলবো। আর আমার থাম্বনেল আর টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কি দেখাতে চলেছি, তাই আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে আমার বিভিন্ন কালারের এবং বিভিন্ন প্রজাতির ফুল আমার এই ছাদ বাগানকে আলোকিত করে রেখেছে। এত ভালো লাগে এরা যখন সকালে উঠে আমি প্রাত্যহিকী কাজকর্ম করার পর যখন ছাদে উঠি তখন দেখে এদের মন ভরে যায়। এত সুন্দর সুন্দর কালার আর এত বড় বড় হয়েছে ফুলগুলো, মানে দেখেই মন জুড়িয়ে যায়। তা প্রথম থেকে আমি কিভাবে এদের পরিচর্যা করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই এদের কিভাবে মাটি তৈরি করেছি সেটা আমি দেখাই। ডালিয়া গাছ পছন্দ করে দোআঁশ মাটি, তাই আমি 50 ভাগ দোআঁশ মাটি নিয়েছি। এর মধ্যে বাগানের মাটি আর বালির ভাগ সমান সমান আছে। দোআঁশ মাটি যেটা বলে এইটা নিয়েছিলাম 50 ভাগ। 1 বছরের পুরনো গোবর সার নিয়েছিলাম আমি 20 ভাগ। 10 ভাগ নিয়েছিলাম পাতা পচা সার। 5 ভাগ নিয়েছিলাম নিম খোল। আর নিয়েছিলাম আমি এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো জৈবিক ফসফরাস আছে, জৈবভাবে আমি পরিচর্যা করি, তো এটা নিয়েছিলাম আমি 5 ভাগ। আর নিয়েছিলাম আমি ট্রাইকোমা ভিরিডি, মাটিকে ফাঙ্গাস মুক্ত করতে জৈব ফাঙ্গাস মুক্ত করে এই প্যান্থার টিভি। এটা আমি ছাদ বাগান থেকে পেয়েছিলাম উপহার হিসাবে ছাদের ছাদ বাগান সেমিনারে, তাই আমি ছাদ বাগানের কাছে কৃতজ্ঞ এটা পাওয়ার জন্য। এইটা টব প্রতি আমি 1 চামচ করে মিশিয়েছিলাম যাতে মাটিটা আমার ভালো থাকে। এইভাবে মাটিটা আমি পুরো মিক্সড করে নিয়ে এই অনুপাতে এই রেশিওতে আমি মিক্সড করে নিয়ে সেটার উপর জল ছিটিয়ে দিয়েছিলাম মাটিতে। তারপর পচতে দিয়েছিলাম কয়েকদিন থাকার পর। তারপর আবার রোদে শুকিয়ে মাটিটা আমি প্রস্তুত করেছি। তারপর এরকম ছোট ছোট থাম পটে আমি এই গাছগুলো, এখানে আমার 14টা ডালিয়া গাছ আছে, এগুলিকে প্রচুর রোদ্দুরে রাখতে হয়। কম করে 6 ঘন্টা রোদ্দুর তো পাওয়া দরকারই। আর এই শীতকালীন গাছগুলি আমি সবসময় উত্তর দিক মুখ করে রাখি, উত্তর দিকে রাখি যাতে দক্ষিণ দিক থেকে রোদ্দুর আসে এবং এদের খাদ্য তৈরি করার পাতা সালোক সংশ্লেষ হয়, করতে সাহায্য হয় রোদ পাওয়ার ফলে। কারণ রোদই তো ওদের গ্যাস, ওই রোদ থেকে ওরা তাপ নিয়ে পাতায় পাতায় সালোক সংশ্লেষ করবে। সেই জন্য সবসময় ওদের উত্তর দিকে রাখি, আর দক্ষিণ দিক থেকে রোদ এসে এদের উপর পড়ে, পূর্ণ বিকশিত হয় এবং এক একটা ফুল বিশাল আকার ধারণ করেছে। আর পাতাগুলো দেখুন সবুজ সতেজ, কেমন প্রাণবন্ত, আর রোগ পোকার আক্রমণ তেমন নেই। সেই জন্য বন্ধুরা 6 থেকে 7 ঘন্টা এদের রোদে রাখতে হবে পূর্ণ বিকশিত হওয়ার জন্য। এইগুলি দিয়ে তো মাটি তৈরি করে নিয়েছি, আপনাদের বললাম কিভাবে। এবার আমার গাছগুলিকে দেখাই সম্পূর্ণ। এই দেখুন, এটা হচ্ছে সাদা। আমি যখন নার্সারি থেকে কিনি তখন ওরা বলেছিল যে সাদা নেবেন, আমি বললাম হ্যাঁ সাদাই খুব সুন্দর লাগে, ছাদ বাগানের মানান হচ্ছে সাদা, তাই সাদা বলে দিয়েছিল। কিন্তু সাদাটাই ফুটতে দেরি হলো, আপনাদের পরে আমি পোস্ট করে দেখাবো কুড়ি এসছে। আর এগুলো তো দেখালাম আগেই, এগুলো প্রস্ফুটিত হয়েছে সম্পূর্ণরূপে, বিশাল বিশাল সাইজ। দেখুন এগুলো বিশাল বিশাল সাইজ হয়েছে। এটাও খুব সুন্দর, রানী কালার হবে সম্ভবত। এটাও কুড়ি এসছে, অরেঞ্জ হবে। এই যে এটা খুব সুন্দর মাল্টি কালার হবে মনে হচ্ছে। আর এখনো 4টিতে 5টা গাছে কুড়ি আসেনি, কিন্তু
এত সুন্দর গ্রোথ। আমি বলবো, মাটি তৈরিটা বলেছি, আর কি কি উপায়ে আমি গ্রোথ করি সেগুলো বলবো। গাছে এত সুন্দর, এই দেখুন বিশাল আকার নিয়ে উঠছে, এখনো ফুল আসেনি। এটা সম্ভবত কুড়ি আসছে, পাতা ছোট হয়ে এসছে, কুড়ির সঞ্চার হচ্ছে সম্ভবত। এটাও তাই, এই যে কুড়ি হচ্ছে। এক একটি গাছে 3-4টি করে ফুল হয়। এবার যদি আমি এই যে প্রথম কুড়িটা রেখে বাকি ছোট ছোট গুলো রেখে কেটে দিই, তাহলে বৃহৎ আকার ধারণ করবে এগুলো। কিন্তু আমার ভীষণ মায়া লাগে যে এক একটা গাছে 3টে করে, দেখুন একই একই রঙের ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে। আমি কাটি না, কিন্তু বড় বড় মালি এবং বাগান পরিচর্যা করে যারা, তারা সুন্দর করে একটা রেখে বাকিগুলো কেটে দেয়। আমি জানি প্রক্রিয়াটা, কিন্তু আমি তা করি না। এই দেখুন প্রত্যেকটা গাছে 3-4টে করে কুড়ি, এটাও বিশাল আকার হবে, কাল সম্ভবত ফুটে যাবে। প্রত্যেকটা গাছেই কুড়ি এসছে, আর এই 5টিতে এখনো আমার কুড়ি আসেনি। এবার বলি, গাছটা যখন থামপট থেকে আমি 2 ইঞ্চি পটে দিই, তারপর থেকে যত্ন শুরু করতে হয় এদের। দোআঁশ মাটি দিয়ে কিভাবে মাটি করেছি বলেছি, ওরা গ্রোথ নিতে শুরু করে। তারপর যখন এরা 5-6 পাতা ছেড়ে একটু ঊর্ধ্ব দিকে গমন করে, ওপর দিকে ওঠে, তখন আমি কি করি, এই যে কলার খোসা রয়েছে, কলার খোসা রোদে শুকিয়ে কুচি কুচি করে কেটে, ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে, আর তার সঙ্গে সর্ষে খোল। সর্ষে খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, আর এর থেকে মানে ছাদ বাগানের গাছেদের আর জৈব খাবার কিছু হতেই পারে না। এই সর্ষে খোল, গুঁড়ো, কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম, ডিমের খোসায় আছে ফসফরাস, আর এতে আছে নাইট্রোজেন, এবং অন্য কিছু উপাদানও রয়েছে কিছু কিছু। এই 3টেকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিই। ওর সাথে মেশাই কিছুটা নিমখোলের গুঁড়ো, কিছুটা হাড়ের গুঁড়ো, আর কিছুটা ফাঙ্গিসাইড, ট্রাইকোমাভিরিডি কিছুটা মিশিয়ে দিই ওর সাথে। তারপর আমি কোটোয় করে রেখে দিই ওগুলোকে। সেই সারটা আমি দেখাই আপনাদের, কোটোয় করে রেখে দিয়েছি কেমন করে গুঁড়িয়ে আমি সারা বছর ব্যবহার করি এটা। এই দেখুন এই কোটোর মধ্যে রয়েছে। আমি এটা মাসে 2 দিন করে চারিদিক গোড়া খুশে, গোড়াগুলো ভালো করে খুঁড়ে ওই মাটিগুলো একটু সরিয়ে এই এর গুঁড়ো একটু করে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিই। তার জন্য এতটা গ্রোথ গাছে, কি সুন্দর গ্রোথ হয়েছে দেখেছেন গাছের। এগুলো করি। তারপর বলি, মাসে 2 দিন করে আমি এই তরল জৈব খাবারটা দিই। এটা আমি কিছুদিন আগে তরল সার তৈরি করা দেখিয়েছিলাম। এর মধ্যে আছে অ্যালোভেরার পাতা ছোট ছোট করে কাটা, কলার খোসা, গুড়, হলুদ, এই দিয়ে আমি একটা তরল পানীয় তৈরি করি। ঠিক এইভাবে এটা 72 ঘন্টা পচে, তারপর এর সঙ্গে 10 গুণ জল মিশিয়ে নিয়ে আমি এইটা দিয়ে ছেঁকে সেই তরল পানীয়টা এই গাছের গোড়ায় গোড়ায় দিই। সেই জন্য আমার গাছপালা সব রোগমুক্ত এবং সবুজ, সতেজ এবং প্রাণবন্ত। ওইটা আমার খুব উপকার করে, কারণ ওর মধ্যে হলুদ রয়েছে। হলুদ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, সেই জন্য আমার খুব উপকার হয়। এটা মাসে 2 দিন করে ওইটা দিই। আর একটা তরল পানীয় আমি দিই, কলার খোসা, সর্ষে খোল ভিজিয়ে রেখে তার মধ্যে এপসম সল্ট 5-6 গ্রাম নিয়ে আমি এটা 5-6 দিন ভিজিয়ে রাখি, আর মাঝে মাঝে এটা এইভাবে নেড়ে দিই, ঢেকে রেখে দিই, ঠিক এরকম করে নেড়ে দিই। এর সঙ্গেও আমি কিছুটা জল মেশাই, তারপর ছেঁকে, যদি 1 লিটার জল হয় তাহলে আমি এটা 200 গ্রাম মতন মেশাই এই মিশ্রণটা। তারপর গাছের গোড়ায় গোড়ায় এটা মাসে 2 দিন দিই। যেদিন আমি এই তরল সারটা দিই, এই অ্যালোভেরা দিয়ে এই তরল সারটা যেদিন দিই,
তার 2 দিন পরে আবার এটা দিই। এই ডিফারেন্সটা বজায় রাখি। আমি রাসায়নিক সার একদমই ব্যবহার করি না, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে একটু বেশি কম হয়ে গেলেই ক্ষতি করবে গাছের। কিন্তু এই যে আমি নিজে হাতে তৈরি করি সারগুলো জৈব উপায়ে, এতে কোনো ক্ষতি হওয়ার ভয় নেই গাছে। একটু বেশি হয়ে গেলেও ক্ষতি নেই, একটু কম হয়ে গেলেও ক্ষতি নেই। তারপর এবার বলি, আমি খাবারের কথা গেল, এবার বলি আমি রোগ পোকা। যেহেতু নরম কাণ্ডবিশিষ্ট রসালো গাছ একটা, এই যে নরম কাণ্ড, ভীষণ নরম কাণ্ড, একটু যদি গায়ে ঠ্যাস লাগে আমি এদিক থেকে কাণ্ড ভেঙে পড়ে, খুব দুর্বল কাণ্ড আর রসালো। যেহেতু রসালো কাণ্ড, রোগ পোকার আক্রমণ তো হবেই, নানা রকম রোগ পোকায় আক্রান্ত হয় এরা। হ্যাঁ, পাতা ফুটো ফুটো হয়ে যায়। কিন্তু আমার এই যে জৈব উপায়ে পরিচর্যা করে দেখুন, আমার পাতাগুলো সব কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, কোনো রোগ পোকা আক্রমণ নেই। আপাতত এখনো পর্যন্ত কোনো রোগ পোকা নেই। নানা ধরনের রোগ পোকা আক্রমিত হয় এই ডালিয়া গাছ, কিন্তু রোগ পোকার আক্রমণ নেই। শুধুমাত্র আমি এই যে নিম তেল, জৈব কীটনাশক, জৈব পেস্টিসাইড, এই নিম তেল আমি মাসে 2বার করে, ঠিক সূর্যাস্তের পরে 1 লিটার জলে 1.5 গ্রাম করে দিয়ে এই গাছের পাতায় পাতায় স্প্রে করে থাকি। আর আমি রাসায়নিক সারের কীটনাশকের নামও জানি না, আমি বলতে পারবো না, কারণ আমি জৈব উপায়ে সম্পূর্ণ পরিচর্যা করি আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে, ফুল ফল সবজির। কারণ আমার যে সবজি হয়, ফুল তো ব্যবহার করি, সবজি হয় সেগুলো আমি খাই। আমি জৈবভাবেই তাদের পরিচর্যা করি। এই দেখুন কপি রয়েছে, আমি জৈবভাবেই সব পরিচর্যা করি। তাহলে রোগ পোকার আক্রমণ বললাম, আমি এইভাবে পরিচর্যা করে থাকি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কি ধরনের পরিচর্যার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও উপস্থাপনা করব আপনাদের সামনে, চেষ্টা করব সেই ধরনের ভিডিও উপস্থাপনা করার আপনাদের সামনে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।